এসবে বিষ্টের কোনো ক্ষতি হবে না তো? সপ্তদশীর মুখ নিঃসৃত বাক্যে হতবাকতার অতল সাগরে আচমকাই ছিটকে পড়ল শ্যামপুরুষ। বিস্ময়াবহে অক্ষিপুর ছুঁয়েছে ললাট, হতবম্বতার রেশ ফুটেছে মুখাব্যয়ে। বিস্ময়াবিষ্ট অসরতায় মুখগহ্বরে নড়তে থাকা জিভখানার ডগা হয়েছে শক্ত। যুবকের নিষ্পলক চোখজোড়া একদৃষ্টে তাকিয়ে আছে সম্মুখে। সপ্তদশী উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ঠায়। যুবক বহু কষ্টে নিজের হতবম্বতার রেশটুকু টেনে হিঁচড়ে সরালো অন্যত্র। কণ্ঠে একরাশ অবিশ্বাসের ছাপ ফুটিয়ে ওড়াল, যেই মানুষটার হিংস্রতায় প্রতিনিয়ত পিষ্ট হচ্ছ তুমি, আজ কিনা সেই মানুষটার ক্ষতির চিন্তা করছো তুমি সানবাট। সপ্তদশী ম্লান হাসল। ক্ষীণতায় অধর যুগল হতে উবে গেল সেই হাসি। নত হয়েছে তার রাজহংসীর ন্যায় সুদীর্ঘ কোমল কণ্ঠা। লুকিয়েছে নিজের ছলছলে অক্ষিপুট। রয়ে ভারী গাম্ভীর্যে ভরা কণ্ঠে শুধালো, নির্দয়ের প্রতি আমিও যদি একইভাবে নির্দয় হই, তবে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায় রইল কমান্ডার? যুবক হার মানল। সপ্তদশী বয়সের তুলনায় যথেষ্ট বুদ্ধিমতী তার বুঝতে বাকি নেই তার। সে তৎক্ষণাৎ ফোঁস করে নিঃশ্বাস ফেলল কেমন। হাত উঁচিয়ে মাথার উপর হুডিটা ফের ভর করিয়ে গমগমে গলায় বলল, ঠিক আছে, তুমি তোমার কাজে লেগে যাও সানবাট। যেভাবেই হোক প্যালেসের গুপ্তপথের সন্ধান খুঁজে বের করো। আমি স্রেফ নিরাপরাধ মানুষগুলোকে প্যালেস থেকে বের করে আনতে চাই। এতে মনস্টারের ক্ষতি হবে না। বোকা মানবী সহসাই ঘাড় নাড়াল। যুবকের কথায় সায় জানিয়ে পরক্ষণে শুধালো, ঠিক আছে, আমি গেলাম তবে। বলেই উল্টো পথে পা বাড়ায় মাহি। জানালার কাছে দাঁড়িয়ে থাকা শ্যামপুরুষ কেবল নীরব চোখে তাকিয়ে রইল মেয়েটার চলে যাওয়ার পথে। চোখ দুটোতে কত কথা জমে আছে তার, অথচ কাণ্ড দেখো, আজ তারা ব্যক্ত হতে নারাজ। গলার কাছটা চিনচিন করছে মানবের, পা দুটো হয়েছে অস্থির। বলিষ্ঠ দেহখানার সামান্য নাড়িয়ে যুবক পা বাড়ালো সম্মুখে। ঠিক তখনই অন্ধকারাচ্ছন্ন কক্ষ হতে ধেয়ে আসে তরুণী মিলার কণ্ঠ, মায়াঙ্ক। সহসাই থমকে দাঁড়ায় মায়াঙ্ক। ঘাড় বাঁকিয়ে আলগোছে পিছিয়ে এলো 2 কদম। উঁচু ঘাটটা জানালার বাইরে থেকে সামান্য ঝুঁকে আসতেই দৃষ্টি আটকালো মিলার পানে। মেয়েটা কেমন হাঁপাচ্ছে। 2 হাতে আঁকড়ে ধরেছে জানালার শিক। ভ্রুগোটায় মায়াঙ্ক। কপালে গোটা কতক সন্দিষ্ট ভাঁজ ফেলতেই মিলা কেমন হাঁপিয়ে হাঁপিয়ে বলে ওঠে, মুনলাইটকে সবটা বলেছেন আপনি? বলেছেন আপনি কোন মিশনে এসেছেন? মুনলাইট রাজি হয়েছে মনস্টার এবং তার সাম্রাজ্যের ধ্বংসের পরিকল্পনায়? মুখটা তখনই গম্ভীর হলো মায়াঙ্কের। চোখ দুটো ঘুরে গেল অন্যত্র। হুডির পকেটে 2 হাত গুজে রেখে যুবক কেমন নির্বিঘ্নে বলল, ওকে সব জানানোর দরকার নেই মিলা। ওর অজান্তেই ওর হাতে রুশদি কিংয়ের ধ্বংস টানব আমি। ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এহেন কথায় খানিক চিন্তার ভাঁজ মিলল মিলার মসৃণ ললাটে। ভাবনায় বুঁদ হয়েছে তার মস্তিষ্ক। সে কেমন রয়ে ইতস্তত কণ্ঠে আওড়াল, এমনটা করা আদৌ ঠিক হবে তো? পরে আবার হিতে বিপরীত হবে না তো? দেখুন মায়াঙ্ক, আপনি কিন্তু আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি মনস্টার এবং তার সাম্রাজ্যের বিনাশ করে ছাড়বেন। ঠিক এই প্রতিশ্রুতির ভিত্তিতেই আমি এখনও আপনার সঙ্গ দিচ্ছি। আপনার কথা অনুযায়ী সেদিন মুনলাইটকে জঙ্গলের পথ দিয়ে পালিয়ে যেতে ইনডাইরেক্টলি উদ্যত করেছি। আবার আপনার বলা মতোই অ্যাডুইনের চোখে ধুলো দিয়েছি। শুনুন মায়াঙ্ক, আমি মনে প্রাণে চাই মনস্টারের এই ধ্বংসযজ্ঞ বন্ধ হোক, তার ক্ষমতা লোপ পাক, আমরা যেন আবারও মুক্ত হই। কিন্তু দিন শেষে আপনার দেওয়া প্রতিশ্রুতি যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তরুণীর কণ্ঠে ঝাঁজ বেড়েছে।
মুখাবয়বে ফুটেছে রাগের পরিতুষ্টি। মায়াঙ্ক আড়দৃষ্টে দেখল তাক। ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে যুবক কেমন শান্ত অথচ নিরেট কণ্ঠে বলল, চিন্তা করবেন না মিলা, আমার মিশন ফেল হবে না। শুনশান নীরবতায় মুদে থাকা বিশাল এক কক্ষ, যার দরজার বাইরে গোটা গোটা রাশিয়ান হরফে নাম লেখা কন্ট্রোল রুম। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষটির একপাশে সম্পূর্ণ দেয়াল জুড়ে প্রজেক্টরের পর্দা। দ্য গ্রেট রুশদি কিংয়ের প্যালেস থেকে শুরু করে জঙ্গলের আদোপান্ত এবং পেন্টহাউসের দুয়ার অবধি প্রতিটা দৃশ্য প্রতিবিম্বিত হচ্ছে সেথায়। প্রজেক্টরের সম্মুখে থাকা ডিম্বাকৃতির টেবিলখানায় জ্বলজ্বল করছে অসংখ্য সুইচ। টেবিলের অপর প্রান্তে চেয়ার পেতে বসে আছেন বেশ কিছু কন্ট্রোলার, তদারকি করছেন সব কিছুর। কন্ট্রোলারদের একপাশে সগৌরবে দাঁড়িয়ে আছে অ্যালেক্স, হাতে একখানা ধোয়া ওঠা কফি তার। ধীরে ধীরে চুমুক বসাচ্ছে সেথায়। তার বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিযুগল আপাতত প্রজেক্টরের পর্দায় নিহিত। যেথায় জ্বলজ্বল করছে এক আগন্তুকের বলিষ্ঠ কায়া। অ্যালেক্স কেমন ভ্রূক্ষেপহীন কায়দায় দেখে যাচ্ছে আগন্তুককে। পাশ থেকে বাধ্য কন্ট্রোলার তখন মিনমিনিয়ে বললেন, চিফ, গত 25 মিনিট ধরে এই ছদ্মবেশী প্যালেসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এবার অন্তত অর্ডার করুন, ওকে এক ঝটকায় মাটির নিচে পুঁতে ফেলব। অ্যালেক্স নামক গম্ভীর পুরুষ তখনও চুমুক বসিয়ে রেখেছেন কফির কাপে। ধীরে সুস্থে কণ্ঠনালীর উঁচু হাড়খানা সামান্য নাড়িয়ে চাড়িয়ে ঢোক গিললেন তিনি। অতঃপর ঠোঁটের কোণে সদ্য উত্থাপিত হওয়া বক্র হাসিটুকু আরও খানিকটা প্রশস্ত করে নিয়ে গম্ভীর অথচ গমগমে গলায় শুধালেন, গত 25 মিনিটের সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ ডিলিট করে দে। ভরকালীন কন্ট্রোলাররা। কয়েক জোড়া হতচকিত দৃষ্টি একযোগে তখনই নিক্ষিপ্ত হলো গম্ভীর মুখ অ্যালেক্সের পানে। অ্যালেক্স ভাবলেশহীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি আপাতত প্রজেক্টরের পর্দায় অটল। তার মন ভাবলেশহীন কায়দা দেখে চাপা ক্ষোভ বাড়ল সবার। কন্ট্রোলারদের মধ্যে থেকে বুজুর্গ একজন সহসাই উঠে দাঁড়িয়ে বলেই বসলেন, এটা হয় না অ্যালেক্স, এর আগেও আপনার কথা মতো মেয়েটা যেদিন পালিয়ে যেতে চেয়েছিল সেদিনের সকল ফুটেজ আমরা ডিলিট করে দিয়েছি। আবার আজকেও বলছেন ফুটেজ ডিলিট করতে। লিসেন অ্যালেক্স, মনস্টার কখনো এসবের জবাবদিহিতা চাইতে এলে আপনি পার পেয়ে গেলেও আমরা বাকিরা ফাঁসব। তাছাড়া এসব ফুটেজ ডিলিট করিয়ে আপনার লাভটাই বা কী? সহসাই ঘাড় বাঁকিয়ে তাকায় অ্যালেক্স। সরু দৃষ্টিযুগল অদূরের বুজুর্গর পানে নিক্ষেপ হতেই ভয়ে কণ্ঠরোধ হলো বেচারার। তড়িঘড়ি করে নজর ঝোঁকালেন পর মুহূর্তে। অ্যালেক্স হাসল। দাঁতের রুষ্ট চাপায় নির্মাংসের ঠোঁটখানা পিষ্ট করে হাসল খানিক। 2 হাত নির্বিকারে গুজে দিল প্যান্টের পকেটে। অতঃপর শিরদাঁড়া সোজা করে ফের ঘুরে তাকালো প্রজেক্টরের পর্দা বরাবর। সময় নিয়ে রহস্যময় কণ্ঠে বলল, ফর দ্য ফিউচার অফ রুশদি কিং অ্যান্ড হিজ প্যারাডাইস, যেভাবেই হোক ওই মেয়েটাকে মনস্টারের জীবন থেকে উচ্ছেদ করতে হবে। কারণ রাক্ষসের জীবনে দুর্বলতার কোনো ঠাঁই নেই। প্রথমবার আমি ব্যর্থ হয়েছি, তবে এবার হব না। এতদিনে যা বুঝলাম ওই মেয়ের সাথে এই আগন্তুকের কিছু না কিছু একটা কানেকশন আছে। সো ওদের কানেকশন চলতে থাকুক। এবার শুধু সুযোগ বুঝে দুটোকে একসাথে মনস্টারের হাতে বলি দেওয়ার পালা। সাউথ কোরিয়া হ্যান্নামডং 9 AM। উঁচু পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে SM ম্যানশন। কালোরঙা কাচে মোড়া 3 তলা বিলাসবহুল বাড়িটা যেন পাহাড়ের কোলে এক টুকরো কালো মেঘ। কয়েক জোড়া জোরালো কদম সবেগে এগোচ্ছে পাহাড়ি পথ ধরে। তাদের সম্মুখেই দাম্ভিক কদমে উপরে উঠছে শ্যাডো মনস্টার। গায়ে জড়ানো দামি স্যুট বুট। ডান হাতের কবজি সন্ধিতে শোভা পাচ্ছে তার নামেই খচিত সিগনেচার ব্রেসলেটখানা। চোখে আটা কালো রঙা দামি চশমা। বাঁ হাতে তার জ্বলছে সিগার। ক্ষণে ক্ষণে ফুঁক বসাচ্ছে সেথায়।
লোকটার সে কি দাপট, তার পিছু পিছু এগোচ্ছে অগণিত সশস্ত্র নিরাপত্তা রক্ষী। মনস্টারের আগমনী বার্তা পেয়ে আগে থেকেই তটস্থ সকল রক্ষীরা। খুলে দিয়েছে বাড়ির প্রবেশদ্বারের লোহার কালো গেট। মুগ্ধর দাম্ভিক কদমজোড়া গটগটিয়ে ঢুকলো কালো গেটখানা দিয়ে। প্রবেশপথের দুই পাশে সাদা মার্বেলের স্তম্ভ, মাঝে বয়ে চলেছে ফোয়ারা। যুবকের পায়ের গতি বড্ড জোরালো। ওয়াকওয়ে পেরিয়ে অবশেষে এসে থামলেন ম্যানশনের সদর দরজার কাছে। দরজাটা ভেতর থেকে বন্ধ। পেছন থেকে এক রক্ষী তখনই এগিয়ে এসে কলিং বেল চাপতে উদ্যত হতেই হাত উঁচিয়ে বাদ সাধল মুগ্ধ। নির্বিকারে নিজ উদ্যোগে এগিয়ে এসে আলতো করে আঙুল ছোয়ালো কলিং বেলের দরজায়। টিং টিং শব্দে মুখরিত সম্পূর্ণ লিভিং রুম। একবার, দুইবার, পরপর তিনবার কলিং বেলের কর্কশ শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই ঘুম কাচা হলো মধ্যবয়স্ক তৌকির মির্জার। সকাল হতে না হতেই তারও তো সাধের ঘুমটায় বাগড়া বসাতে কে এলো কে জানে। বেচারা তিক্ত বিরক্তিতায় নাকমুখ কুঁচকে নেয় তখনই। মখমলি বিছানার নরম তুলতুলে ম্যাট্রেসের কোলে ডুবে থাকা শরীরটা তাল পাচ্ছে না উঠবার, অথচ কলিং বেলটা ফের বাজছে। বিরক্ত তৌকির মশাই তখনই কানের উপর বালিশ চাপলেন। তিক্ত বিরক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বললেন, আবে কোন শালার বোনকে ভাগিয়ে আনলাম আমি, যার জন্য এভাবে সকাল সকাল তোড়জোড় চালাচ্ছে। উফ, আমার ঘুমটা। কলিং বেল বাজছে তো বাজছেই, থামাথামির নাম নেই। তৌকির সাহেব এবার বড় বিরক্ত হলেন। সাধের ঘুম উড়ে যাওয়ায় মুখাবয়ে ল্যাপটালেন ভীষণ রাগ। এক হাতে তৎক্ষণাৎ গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে গটগটিয়ে হাঁটা ধরলেন ঘর ছেড়ে। এদিকে এক বিদেশি সুন্দরী তখনও গা লুকিয়ে উবু হয়ে শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের আড়ালে। রমণীর গায়ে বোধহয় কাপড়ের সামান্যতম উপস্থিতিও নেই। তিক্ত বিরক্ততায় ডুবে থেকে এগোতে থাকা তৌকির মশাই বোধহয় ভুলেই বসেছেন নিজের বর্তমান অবস্থা। মধ্যবয়স্ক হলেও লোকটার উন্মুক্ত গায়ে তেমন মেদ নেই। লম্বা চওড়া পেটানো দেহ তার। দেখলে মনে হবে তিনি যেন এখনও যৌবনে আবর্তিত। লোকটার পরনে কেবলমাত্র একখানা শার্ট প্যান্ট, যার দৈর্ঘ্য থাই অবধি। এ অবস্থাতেই মহাশয় ছুটে এলেন দরজার কাছে। এক হাতে আলগোছে দরজার নব ঘুরিয়ে ঝাঝালো কণ্ঠে আওড়াতে লাগলেন, কোন শালা বে। কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে মধ্যবয়স্কের তরতাজা গাল বরাবর কষিয়ে বসল রুডমানবের পাচাঙ্গুলের ছাপ। এহেন অতর্কিত আক্রমণের তাল সামলাতে না পেরে সহসাই মেঝে বরাবর ছিটকে পড়লেন বেচারা তৌকির সাহেব। মাথাটা ভন ভন করে ঘুরছে তার, চোখ দুটোর দৃশ্যপট হয়েছে ঝাপসা। নিজেকে সামলানোর প্রয়াস চালাতেই দুই হাত দূরত্ব হতে ভেসে এলো বেশ পরিচিত এক রুট কণ্ঠের হুঙ্কার, দরজা খোলার জন্য মায়ের পেট থেকে বের হতে গিয়েছিলি বান্দির ছেলে, এতক্ষণ কোথায় পড়ে পড়ে মরছিলি। যুবকের এহেন হুঙ্কারে ঝাঁঝিয়ে ওঠে তৌকির সাহেবের সর্বাঙ্গ, কেঁপে ওঠে অন্তরাত্মা। লোকটা কেমন ঘাড় নুইয়ে তড়িঘড়ি করে উঠে বসল মেঝেতে। দুই হাতে নিজেকে সামান্য আড়াল করতেই ফের শোনা গেল মনস্টারের হুঙ্কার ধ্বনি, এত এত কাপড় থাকতে অর্ধনগ্ন হয়ে ঘুরছিস কেন বান্দির ছেলে, নাকি দেখাচ্ছিস তোর আছে, কোনটা। লজ্জায় পড়লেন তৌকির সাহেব। সহসা দুই পায়ের ভাঁজে আড়াল করলেন নিজের সম্ভ্রমটুকু। এরই মধ্যে দোতলার করিডোরের রেলিংয়ের ধার ঘেঁষে এসে দাঁড়ালো এক ভিনদেশি রমণী। পরনে তার একখানা আবেদনময়ী নাইটি। সানগ্লাসের পুরো আস্তরণের ফাঁকে লুকিয়ে থাকা যুবকের বাদামি চোখ দুটোর কুদৃষ্টি এক পলক গিয়ে পড়ল রমণীর উপর। আর অমনি তিক্ত বিরক্তিতায় মুখ কুঁচকে গেল রুডমানবের। চোখ দুটো সরে এসে ঠেকল মেঝেতে বসে থাকা তৌকির সাহেবের উপর। সে কেমন কটমট করতে করতে তৎক্ষণাৎ এগিয়ে এসে ফের কষিয়ে থাপ্পড় বসালো তৌকির মির্জার বাঁ গালে। চিরবির কণ্ঠে আওড়ালো,
বাড়িটাকে বেশ্যাপাড়া বানিয়ে রেখেছিস বান্দির ছেলে। এই বয়সে তোর এত উত্তেজনা আসে কোত্থেকে বান্দির ছেলে? একজনে হয় না, কত জায়গায় মুখ মারতে হয় বাস্টার্ড। তৌকির সাহেব মাথা নোয়ালেন, সহসা গাল ফুলিয়ে বিড়বিড় করে আওড়ালেন, আমি এমনিতে মানুষ ভালো, শুধু রাতে একটু খাই। বিড়বিড়িয়ে আওড়ানো বাক্যটুকু কর্ণে পৌঁছালো না মুগ্ধর। যুবক কেমন সাপের ন্যায় ফোঁস করছে। হিংস্র কণ্ঠে গর্জন তুলে তখনই গার্ডদের আদেশ ছুড়ে বলে ওঠে, ওই স্লাটদের এক্ষুনি আমার বাড়ি থেকে বের কর, সঙ্গেই বাস্টারটাকেও। আঁতকে ওঠেন তৌকির সাহেব, হতচকিত দৃষ্টে তাকালেন ছেলের পানে। ভরকানো কণ্ঠে আমতা আমতা করে বলতে লাগলেন, এ কী কথা অধীর? আমায় বাড়ি থেকে বের করে দিলে আমি এখন কোথায় যাব? এহেন কথা শুনেও না শোনার ভান ধরল মুগ্ধ। পিঠ দেখিয়ে গটগট পায়ে চলে গেল সিঁড়ির পানে। এদিকে তৌকির সাহেব পড়লেন মহাবিপাকে। এহেন অর্ধনগ্ন অবস্থায় লোকটা এবার কোথায় যাবে? ব্যস্ততায় নিঃশ্বাস ফেলার জো নেই অ্যাডউইনের। সাউথ কোরিয়া এসেছে পর থেকে শুরু হয়েছে বেচারার ফাইল ঘাটা। সে কি আর যেন তেন ফাইল? ডিলারদের কাউন্টিং, শিপিং, লেনদেন সব কিছুর কালো কাগজ খুলে বসেছে গম্ভীর পুরুষ। হন্য হয়ে উল্টে পাল্টে দেখছে কোথায় কতটুকু গরমিল হয়েছে। প্রায় ঘণ্টাখানেক পেরুলো বোধহয়। এরই মধ্যে হুট করে যুবকের সম্মুখে ধরা পড়ল একখানা বড়সড় কালো রঙা ফাইল। তা অবলোকন হওয়া মাত্রই কপাল গোছালো অ্যাডউইন। ব্যস্ত হাতে ফাইলের প্রথম পৃষ্ঠাটা উল্টাতেই তার চোখ আটকালো কোটি কোটি টাকার পেন্ডিং শিপমেন্টের দিকে। তখনই নড়ে চড়ে ওঠে অ্যাডউইন। পাশে থাকা সবগুলো ফাইল টেবিলের উপর আলগোছিয়ে উঠিয়ে রেখে সদ্য পাওয়া ফাইলটা নিয়ে চলল মনস্টারের কক্ষে। পুরাতন একখানা রকিং চেয়ারে দুলছে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের পাহাড়সম দেহটা। অর্ধ উন্মুক্ত গা তার, দৃশ্যমান পেটানো দেহখানা। বাবরি ছাটা বাদামি রঙা চুলগুলো সিক্ত হয়ে লেপ্টে আছে কপাল বরাবর। ঘাড় বেয়ে চুইয়ে পড়ছে পানি। সুদর্শনের চোখ দুটো বুজে রাখা, ডান হাতের কনুই ঠেকানো চেয়ারের বাহুতে। মধ্যমা এবং তর্জনীর ফাঁকে গুজে রাখা একখানা জ্বলন্ত সিগার। নির্বিকারে ধোঁয়া উঠছে তা থেকে। রকিং চেয়ারের ঠিক পাশে একখানা ছোট টেবিল, যেথায় মৃদু স্বরে বাজছে জ্যাজ। মুগ্ধ স্থবিরতায় ডুবেছে। তার বন্ধ চোখের পাতায় হুট করেই ভেসে উঠেছে এক অপ্সরার প্রতিচ্ছবি, যিনি ঠিক একই রকম রকিং চেয়ারে বসে দুলছে। চোখ দুটো বুজে রেখে জ্যাজের ঠান্ডা স্বর শুনছে। অপ্সরার সুশ্রী গৌরবর্ণা মুখখানায় সে কি শান্ত ভাব, যেন এক রাজ্যের সকল শান্তি এসে বাসা বেঁধেছে সেই মুখে। চেয়ারে দুলতে দুলতে হুট করেই চোখ খুললেন অপ্সরা। হাসি মুখে তাকালেন যুবকের পানে। সহসা নড়চড় বন্ধ হয়ে গেল মুগ্ধর। কুঁচকে গেল মসৃণ ললাটের চামড়া। অপ্সরা বুঝি এই মুহূর্তে তার পানেই তাকিয়ে আছে, হাসছে মুচকি মুচকি। আলতারাঙা হাত দুটো তার পানে বাড়িয়ে দিয়ে মমতাময়ী কণ্ঠে ডাকল সে, অধীর, ঘুমাবে না বাবা? আম্মার কাছে এসো, ঘুম পাড়িয়ে দেই। কতদিন হলো তোমাকে ঘুম পাড়িয়ে দেই না। ক্রমশ মস্তিষ্ক ফাঁকা হলো মুগ্ধর। গলার কাছে ফের জন্মালো চিরচেনা চিনচিনে ব্যথা। যুবক তখনই দুই ধারে মাথা নাড়াল। নিখাদ সৌন্দর্যে মণ্ডিত সুদীর্ঘ কণ্ঠনালীর উঁচু হাড়খানার সামান্য নড়ল তার। কণ্ঠে ভর করল একরাশ করুণ সুর। মায়ের এহেন আহ্বানকে সরাসরি নাকচ করে সে বলে ওঠে, এখন না আম্মা, আমার কাজ এখনো শেষ হয়নি। আগে ওদের সব কয়টাকে মেরে নেই, তারপর আমার বেঁচে থাকার কারণ ফুরাবে আম্মা। তখন না হয় চিরদিনের জন্য আপনার কাছে ঘুমোতে যাব। আপনি তখন আসবেন তো আমায় ঘুম পাড়াতে? আসবেন তো আম্মা? বন্ধ চোখের পাতায় দৃশ্যমান মানসপট ধীরে ধীরে ঘোলাটে হচ্ছে মুগ্ধর। অপ্সরার অব্যয় হারাচ্ছে ক্রমশ। অস্থির হলো রুড মানব।
চোখ দুটো বুজে রেখেই হাতটাতে লাগলো সম্মুখে। করুণ সুরে ডাকলো, আম্মা, আম্মা চলে যাচ্ছেন? আর একটু থাকুন আম্মা, আপনার কাছে অনেক কিছু বলা বাকি আছে আম্মা, একটু শুনে যান না। উধাও হলেন অপ্সরা, নিমিষেই হারিয়ে গেলেন হাওয়ায়। মুগ্ধ ডাকছে তখনও। দুর্দান্ত গতিতে ছুটতে থাকা হৃদয়খানা এক খামচে ধরে রেখে কাঁপছে সে। মাকে ডাকা শেষ হতেই অস্থির কণ্ঠে বলে ওঠে, আম্মা, আপনি ছাড়াই জগতে আমার কেউ নেই আম্মা, আমি খুব শীঘ্রই আপনার কাছে আসবো আম্মা। আম্মা, আপনি দেখবেন অতি শীঘ্রই আমি চলে এসেছি। মনস্টার। কথার মাঝে টোপ পড়ায় তখনই চোখ দুটোর পর্দা সরল রুড মানবের। লাল হয়ে আসা অক্ষিপুট আলগোছে তাক হলো বাদিকে। দরজার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে অ্যাডউইন, হাতে একখানা ফাইল তার। সহসা অ্যাডউইনের উপর থেকে নজর হটালেন রুড মানব, দক্ষ কায়দায় আড়াল করলেন নিজের ভঙ্গুর রূপ। খানিকটা ঢোক গিলে গম্ভীর কণ্ঠে শুধালেন, কি হয়েছে? কদম বাড়ালো অ্যাডউইন। চোখ দুটো কেমন নুয়ে গিয়েছে তার। সে এগিয়ে এসে দাঁড়ালো মুগ্ধর সন্নিকটে। হাতে থাকা ফাইলখানা মনস্টারের পানে বাড়িয়ে দিয়ে ভনিতাবিহীন কণ্ঠে আওড়ালো, মনস্টার, এখানে পেন্ডিং শিপমেন্টের নামগুলো রয়েছে। গত 25 দিনে বাংলাদেশের নদীপথ দিয়ে 2টো জাহাজ যাওয়ার কথা, তবে সেগুলো এখনও পেন্ডিং। সহসা কপাল গোছালো মুগ্ধ, ফাইলটার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টে। দৃঢ় চোয়ালখানা খানিক নাড়িয়ে চাড়িয়ে গমগমে গলায় শুধালো, তোর ফোনটা দে। হকচকায় অ্যাডউইন, ভোরকে তাকায় মুগ্ধর পানে। কানে ভুল শুনল কিনা যাচাই করতে যুবক কেমন মিনমিনে স্বরে জিজ্ঞেস করল, আমার ফোন? তখনই বেচারার পানে অগ্নিদৃষ্টে তাকালো মুগ্ধ। মনস্টারের এহেন চাহনিতে এই বুঝি অন্তরাত্মা বেরিয়ে আসবে বেচারার। সে কেমন ঢোক গিলে তড়িঘড়ি করে কাপা কাপা হাতে এগিয়ে দিল নিজের ফোনটা। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টে এক পলক সেদিকে তাকিয়ে থেকে আচমকাই ছো মেরে নিয়ে নিল স্মার্টফোনখানা। দক্ষ আঙুলে ফোনের ডায়াল অপশনে টুকলো একখানা বাংলাদেশি নম্বর। অতঃপর নম্বরখানা ডায়ালে চেপে ফোন কানে তোলে মুগ্ধ। ওপাশে রিং হচ্ছে। ফোনের মালিক বোধহয় বড় অলস, এতক্ষণ ধরে রিং হওয়া সত্ত্বেও রিসিভ করছে না কলটা। প্রায় 2 বার কল দেবার পর হুট করেই কলটা রিসিভ হলো ওপাশ থেকে। এক মধ্যবয়স্ক ভঙ্গুর কণ্ঠ ধীরে ধীরে আওড়ালো, হ্যালো, কে? বাঁকা হাসল রুড মানব। নিজের পাহাড় সম দেহটা আলগোছে রকিং চেয়ারের গায়ে এলিয়ে দিয়ে শ্লেষাত্মক কণ্ঠে আওড়ালো, হেল্লো ডিসি সাহেব, কী অবস্থা? আমার কল্যাণে দিনকাল কেমন চলে? আশা করি খুব খারাপ যাচ্ছে। সহসা সর্বাঙ্গে ঝংকার দিয়ে ওঠে তায়েব সাহেবের। চোখ দুটো হয়ে গেল বিস্ফোরিত। লোকটা কেমন হতবম্বতায় কান থেকে ফোনখানা নামিয়ে এনে সম্মুখে ধরলেন। যেই খেয়াল করলেন নম্বরটা সাউথ কোরিয়ার, অমনি চোয়ালখানা শক্ত হলো তার। নাকের পাটা ফুলল ভীষণ। লোকটা কেমন দাঁত কিরমির করতে করতে শুধালো, বেয়াদব, কল দিয়েছ কেন তুমি? এত কিছু করে আমায় ভেতর থেকে ভেঙে দিয়েও শান্তি হয়নি তোমার? কোন সাহসে আবারও আমার কাছে কল দিয়েছ তুমি? ঠোঁট পিষে হাসল মুগ্ধ। কিয়ৎক্ষণ নিজের ধারালো ক্যানাইন দাঁতের চাপায় পিষ্ট করল নিম্নাংশের ঠোঁটখানা। বলিষ্ঠ দেহটা রকিং চেয়ারের তালে তালে খানিক দুলিয়ে ফের শ্লেষাত্মক কণ্ঠে আওড়ালো, ও কামন ডিসি সাহেব, উপস, ইটস মাই ব্যাড। আপনি তো আবার আমার না হওয়া শ্বশুর মশাই। সো আমার না হওয়া শ্বশুর মশাই লিসেন। যখন তখন বয়সের তুলনায় খুব বেশি উত্তেজিত হবেন না, ঠিক আছে? পরে দেখা যাবে কোন দিন আবার উত্তেজনার ঠেলায় টপকে গেলেন। আচ্ছা, ওসব বাদ দেন। বয়স হয়েছে আপনার, মরে গেলে যাবেন। শুধু শুধু বেঁচে থেকে পৃথিবীর অক্সিজেন নষ্ট করার কোনো মানে নেই, বুঝলেন? দাঁত কিরমির করছেন তায়েফ এহসান।
হাত দুটো হয়েছে মুষ্টিবদ্ধ। রাগে থরথর করে কাঁপছে মধ্যবয়স্কের মলিন মুখখানা। সে কেমন কর্কশ কণ্ঠে ফের জিজ্ঞেস করল, কেন কল দিয়েছ আমার কাছে? হুট করেই স্থবির হলো মুগ্ধ। দুলুনি থামিয়ে গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, লাইনে এসেছেন দেখছি, শুনুন না হওয়া শ্বশুর মশাই। গুড বয়ের মতো আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশের নদীপথ দিয়ে আমার কন্টেনারগুলো পাস করে দেবেন, ওকে? আপনি কিন্তু এখন চাকরিতে নেই, 2 নম্বরই করবেন আর কি। তাই আপনার দেশের প্রতি সততা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট আমার সামনে বলবেন না, ওকে? এক মুহূর্ত থামল মুগ্ধ। বাঁ হাতের তর্জনী উঁচিয়ে নীরবে অ্যাডউইনকে বোঝালো ঘর ছাড়তে। অ্যাডউইন বাধ্য মানব, তখনই বেরিয়ে গেল ঘর ছেড়ে। মুগ্ধ তখন ফের শ্লেষাত্মক ভঙ্গিতে হাসল। শ্লেষাত্মক কণ্ঠে বলে উঠল, বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে। না হওয়া শ্বশুর মশাই, আপনার মেয়ে কিন্তু জবরদস্ত। নিজস্ব ফ্যাক্টরিতে যে জিনিস বানাইছেন, উফ মাই গড, দেখলেই নেশা ধরে যায়। সর্বাঙ্গের উষ্ণ রক্তগুলো টকবক করছে তায়েব এহসানের। মাথার তালু জ্বলছে রাগে। লোকটা কেমন চোখ বুঝল নীরবে। চোয়ালের পেশি টান টান করে হুঙ্কার ছুঁড়ে বলল, অধীর, ইউ বাস্টার্ড, খবরদার আমার মেয়েকে স্পর্শ করবে না তুমি। কণ্ঠে মেকি ভাব ধরল মুগ্ধ। কেমন নাটকীয় ভঙ্গিতে সুর টেনে টেনে বলল, বারে, আপনার মেয়েকে ছোবো না তো কাকে ছোবো? আপনার মেয়েকে আমি সাজিয়ে রাখার জন্য থোড়াই এনেছি। তোমার একটু লজ্জা করে না বাস্টার্ড? দাঁত খিসল মুগ্ধ। কণ্ঠে আগের ন্যায় শ্লেষাত্মক ভাবভঙ্গি ধরে রেখে শুধালো, পুরুষ মানুষের লজ্জা কিসের না হওয়া শ্বশুর মশাই? এই নিজের কথাই ধরুন না। আপনার যদি খুব লজ্জা থাকতো আপনি থোড়াই 2 মেয়ের বাপ হতেন। দাঁত কিরমির করছেন তায়েব এহসান। তখনই গর্জে বললেন, জানোয়ার একটা। ফোনের ওপাশ থেকে তৎক্ষণাৎ ভেসে এলো রুড মানবের রুডভাষী বাক্য, জাস্ট লাইক ইউ। না,